প্রতিদিনের মতো আজও সন্ধ্যা হওয়ার প্রায় ১-১.৫ ঘন্টা আগে ফারি জুথি ছাদে এসে আড্ডা দিচ্ছে। সারাদিন কার কেমন কাটলো সেই নিয়ে আলোচনা। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে হঠাৎ করে জুথির কিছু মনে আসতেই তাড়াতাড়ি করে উঠে বসলো। ফারিরে, তুই বস, আমি এখনই আসছি। কেন, কোথায় যাবি? জুথি আর উত্তর করলো না, দৌড়ে নিচে নামলো। নেমে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে একই রকম দৌড়ে ছাদে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এসে পড়েছি। এখন বল, গেছিলি কোথায়? বলছি একটু জিরিয়ে নি। জুথি বক্স থেকে ফোনটা বের করে ফারির সামনে ধরে বলল, এই দেখ। ফারি জুথির হাতে দামি ফোন দেখে প্রচণ্ড পরিমাণ শকড হয়, মুখটা হা হয়ে যায়। হুট করেই জুথির হাত থেকে ফোনটা ছোঁ মেরে ওর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তাজ্জব কণ্ঠে বলল, ফোনটা তো মনে হয় ৫০,০০০-এর উপরে হবে। তুই এই ফোন পেলি কোথায়? রাদীপ ভাইয়া দিয়েছে। হ্যাঁ, উনি তোকে এই ফোন দিয়েছে? না, আমি চুরি করে এনেছি। আর হ্যাঁ, ২ দিন হয়ে গেল, আগে তো বললি না। আরে ২ দিন পর পর পরীক্ষা ছিল, তাই পড়ার টেবিলেই বসেছিলাম। আর ফোনটা যখন দিয়েছিল তখন রুমে রাখার পরে আর ফোনের কথা মনে ছিল না যে তোকে বলবো। আরিশ ভাইয়া জানে উনি তোকে ফোন দিয়েছে? আরে তোকেই মাত্র বললাম, উনি জানবে কি করে? আর জানলেও আমার কি? উনি ওনার মতো, আমি আমার মতো ভেবে বলছিস? না গো লতিকা, আমার ভাবনা তো বয়ম ভরে রাখছি। জুইথা, আরে গাধি, ষাঁড়ের মতো চেঁচাবি না। অসভ্য মেয়ে, গাধা হয়ে ষাঁড়ের মতো চেঁচাই কেমনে? তাহলে মানছিস তুই গাধা? শয়তান মেয়ে, তুই দাঁড়া, আমি গাধা তাই না? জুথিকে আর পাইকে খিলখিল করে জোরে জোরে হাসতে হাসতে গোল গোল দৌড়াতে লাগলো। ফারিও জুথির পিছে পিছে থাম বলছি বলে দৌড়াতে লাগলো। একটা সময় পরে জুথি নিজেই থেমে যায়। গায়ের পাতলা জর্জেটের ওড়না দিয়ে নাক চেপে ধরে বলল, তুই কি বাজে কোনো গন্ধ পাচ্ছিস? এতক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য অনেকটা ঘেমে গেছে জুথি, হাঁপিয়েও গেছে বেশ। ঘন ঘন নিঃশ্বাস ফেলার ভেতর নাক চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। প্রায় দম বন্ধ হয়ে আসার পালা। কোনো রকম হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে নিতে আবারও বলল, ফারিরে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেমন বাজে একটা গন্ধ আসছে, যে গন্ধটা আমি একদম সহ্য করতে পারছি না। ফারিও গন্ধ পাচ্ছে, তবে ওর তেমন সমস্যা হচ্ছে না। ও ভালো করে স্মেল নিয়ে বলল, এটা তো সিগারেটের গন্ধ আসছে। আমাদের ঘরে তো কেউ সিগারেট খায় না। ফারি ছাদের আশপাশটা ভালোভাবে তাকালো। তখন ছাদের রেলিং ধরে আরিশকে এক দৃষ্টিতে জুথির দিকে তাকিয়ে সিগারেট খেতে আর তার ধোঁয়া ছাড়তে দেখে ফারি তপ্তশ্বাস ছেড়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, ওটা ফেলে দাও, মৌ শ্বাস নিতে পারছে না। ফারির কথায় আরিশের কোনো হেলদোল হলো না। এখনও এক দৃষ্টিতে তার মৌয়ের দিকে তাকিয়ে আছে। তবে কিছু একটা ভেবে ফারির দিকে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আমার মৌকে সামলে নিচ্ছি। ফারিকে কথাটা বলতে দেরি, কিন্তু ওর যেতে দেরি হলো না। একবার জুথির দিকে তাকিয়ে বিনা বাক্যে চলে গেল। ফারিকে চলে যেতে দেখে আরিশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জুথির কাছে গিয়ে দাঁড়ায়। জুথির নাকে আসা গন্ধটা আরও তীব্র হয়। দুপা পিছাতে পিছাতে একদম রেলিংয়ের সাথে মিশে যায়। এতটা তীব্র গন্ধ না নিতে পেরে চোখ দুটো লাল হয়ে তাতে পানি জমে যায়। তবুও অনেক কষ্টে আরিশকে বলল, দয়া করে হাতের সিগারেটটা ফেলে দিন। আমি এগুলো খাওয়া একদম পছন্দ করি না, আর এসব কিছুর ধোঁয়া সহ্য করতে পারি না। প্লিজ ফেলে দিন। আরিশ মায়াভরা দৃষ্টি নিয়ে তার মৌয়ের কথাগুলো শুনল। অতঃপর সিগারেটটা মুখের কাছে নিয়ে জোরে একটা টান দিয়ে হাত থেকে সিগারেটটা ফিক্কা মেরে নিচে ফেলে দিল। মুখটা উপরে আকাশের দিকে ও এর করে
ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে তার মোয়ের দিকে তাকিয়ে বলল, আমি আরিশ আজ এই মুহূর্ত থেকে সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম, শুধু আমার মৌচাকের জন্য। যুথি আরিশের কথাটা মালুমে নিল না, কারণ সে তখনও গন্ধ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যস্ত। কিছুক্ষণ পর গন্ধটা না পেয়ে মুখ থেকে ওড়নাটা সরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আস্তে আস্তে চোখ খুলে আরিশের দিকে তাকায়। ভেজা চোখ, গোলাপি টকটকে কাঁপা কাঁপা ঠোঁট নিজেকে স্বাভাবিক রাখতে পারল না, তাই সাথে সাথে চোখ দুটো বন্ধ করে মাথাটা একটা ঝাড়ি দিয়ে চোখ মেলে তাকালো। আবারও চোখে পড়ল মোয়ের মায়াভরা মুখটা। ব্যাস, নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। দুই হাত রেলিংয়ে দুই পাশে রেখে যুথিকে দুই হাতের মধ্যে করে নিল, যাতে বের না হতে পারে। আস্তে আস্তে করে যুথির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গভীরভাবে ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিল যুথি। ভীষণভাবে শখ হলো। যেমনইভাবে মানুষ ধ্যানে পড়লে তার আশেপাশে কি হয় কিছুই বুঝতে পারে না, যুথির বেলায় ঠিক তেমনটা হয়েছে। টানা 1 মিনিট না 2 মিনিট না 7-8টা মিনিট আরিশ যুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আবদ্ধ করে রেখেছে। আরিশের চুমু খেয়ে মন ভরে গেলে আস্তে তার মোয়ের ঠোঁট দুটো ছেড়ে দেয়। তৃপ্তির চোখে তাকিয়ে আবারও শব্দ করে গালে চুমু খায়। হুঁশ আসে যুথির। আরিশকে নিজের কাছ থেকে ঠেলে সরাতে চায়, কিন্তু আরিশকে এক চুলও সরাতে পারেনি। আরিশ যুথির আদলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর শত ভুল শত অন্যায় আমি 1000বার ক্ষমা করতে রাজি, কিন্তু তোর ভুল অন্যায় ক্ষমা করলেও তোর দিকে যে হাত বাড়ানোর চেষ্টা করবে তাকে শেষ করতে আমার 1 মুহূর্ত সময় লাগবে না, কারণ তোকে সম্পূর্ণই আমার থাকতে হবে। এতটুকু বলে আবারও অন্য গালে শব্দ করে চুমু খায়। পরপর চুমু খেতে দেখে যুথি আরিশকে ধাক্কা দিয়ে হাত দুটো দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, ছি, বারবার এভাবে চুমু খাচ্ছেন কেন? আপনার লজ্জা করে না? আপনি ভাই হয়ে হুট করে কি হলো বুঝল না। যখন ঠোঁটে ব্যথা অনুভব করে তখন শব্দ করল আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য, কারণ আরিশ যুথির ঠোঁট দুটো কামড়ে ধরেছে। যুথি বারবার হাত থাপড়াচ্ছে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা সময় আরিশ ছেড়ে দিল যখন যুথির ঠোঁট দুটো ফুলে উঠল। যুথি ঠোঁটে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ যুথিকে কান্না করতে দেখে বেজায় বিরক্ত হয়ে বলল, সোজা রুমে যাবি, গিয়ে পড়তে বসবি মৌ। আমি ফারিকে দিয়ে সন্ধ্যার নাস্তা পাঠিয়ে দিব। যুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। তখন ওখান দিয়ে রাদিফ ও রুমে যাচ্ছিল। যুথিকে কাঁদতে কাঁদতে রুমে যেতে দেখে ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে পাশে তাকাই। তখন আরিশ ও ছাদ থেকে নেমে এসেছে। আরিশকে দেখে রাদিফ এগিয়ে এসে বলল, যুথি কান্না করতে করতে গেল কেন? তুই কিছু বলেছিস? সেটা কি তোর মতো? বললে কাছে কৈফিয়ত দিতে হবে? সেটা কি তোর মতো বালের কাছে কৈফিয়ত দিতে হবে? মুখের ভাষা ঠিক করে কথা বল। কি করবি তুই? আমার বাল ফালাবি? দরকার হলে বাল ফালাবো। ঠিক আছে, আগে ফালাবি, তারপর বলতে আসবি। তুই যুথির থেকে দূরে থাকবি। সেটা তুই বলার কে রে? বরঞ্চ তুই দূরে থাকবি আমার মোয়ের থেকে, আর নয়তো ভুলে যাব তুই আমার এক ভাই হোস। বলে রাদিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দফ দফ পা ফেলে সেখান থেকে চলে যায়। সময় চলে যায় স্রোতের মতন। তখন ছাদ থেকে আসার পরে যুথির রাতের খাবার খেতে আর নিচে নামিনি। ফারিও
ওর আর রুমে যায়নি। সন্ধ্যা থেকে একটানা পড়ার পর টেবিল থেকে উঠে দাঁড়ায়। যুথি অনেকটা পড়া পড়ে ফেলেছে, এখন আর কিছুই মাথায় ঢুকছে না, তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। যদিও খিদা লেগেছে, তবু সে আজ নিচে নামবে না, আরিশের মুখোমুখি সে হবে না। কিছুক্ষণ পায়চারি করার পর তানিশার কথা মনে উঠতেই ওর ফোনটা হাতে নেয়, চটজলদি করে ফোন দেয় ওর নাম্বারে। কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ হয় অপর পাশ থেকে। ওই জানু, কি করস রে? এই তো মাত্র পড়ে উঠলাম। বায়দা এটা কি তোর নাম্বার? তুই কি কর? আমি মাত্র পড়ে উঠলাম। আমি বুঝতে পারি না তোর আর আমার সব সময় এত মিল হয় কিভাবে। জ্বর আসলে তোরও আসবে, তোর সর্দি হলে আমারও সর্দি হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা আগের কোনো জন্মে যমজ বোন ছিলাম। তুই এইসব কথা বাদ দে, এখন বল তখন কে এসেছিল? তানিশা ওকে সব বলল, শুধু বলল না আয়ানের কথাগুলো, কারণ যদি জানতে পারে আয়ান ওকে পছন্দ করে তো কাম হয়ে গেছে। এমনিতেই সারাদিন তোর মাথা খায়, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বউ করে আনবে, তাই আর বলতে গিয়ে বলল না। তানিশারও খুব ইচ্ছে ছিল ওর ভাইটা বড় থাকলে যুথিকে ওর ভাবি বানাবে, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ ভাইটা যে অনেক ছোট। দুই বান্ধবীর আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যে যার মতো শুয়ে পড়ল। অন্ধকারকে কাটিয়ে বিশাল সূর্যটা উদিত হলো পৃথিবীর বুকে, চারদিকে সূর্যের আলোয় আলোকিত হলো খানবাড়িতেও কর্তাদের খাওয়ানোর জন্য কর্ত্রীরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। এমন সময় আরিশ ফুল রেডি হয়ে আয়ানকে নিয়ে বাসা থেকে বের হতে নিলে সানজিদা খান দৌড়ে এসে বললেন, আরিশ বাবা, তুমি কিছু খাবে না? আর এত সকালে তুমি কোথায় বের হচ্ছ? ইলেকশন নিয়ে একটু ঝামেলায় আছি, সেখানে যাচ্ছি, খাবার খেয়ে যাও। না আম্মু, এখন খাওয়ার সময় পাবো না, বাইরে গিয়ে খেয়ে নেব। আয়ান, তুমিও খাবে না? না বড় আম্মু, আমিও ভাইয়ের সাথে খেয়ে নেব, তোমরা বরং খেয়ে নাও। দুই ভাই আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে গেল। তখন রেডি হয়ে যুথিও সিঁড়ি দিয়ে নামছিল। যুথিকে দেখে সানজিদা খান খাবার খেয়ে পরীক্ষা দিতে যেতে বলেন। যুথি আজ ভীষণ অবাক হচ্ছে, কত বছর হয়ে গেল তার বড় আম্মু তার সাথে হাসি দিয়ে কথা বলে না, আজ কত সুন্দর করে বলল। যুথিও দৌড়ে বড় মা যেই জায়গায় দাঁড়ানো সেখান থেকে একটা চেয়ার টেনে খেতে বসে পড়ল। দাও বড় আম্মু, খেতে দাও। সানজিদা খান বিরক্ত হলেন, তার রেশ ধরেই বললেন, যেটা খাবি ওখানে রাখা আছে, নিয়ে নে। অতি জ্যাম হওয়াতে সামনের গাড়িগুলো একে একে আটকে যাচ্ছে, সবাই বিরক্ত। বেশ কিছুক্ষণ পরে জানা গেল সামনের রাস্তা আটকানো, সেখানে নাকি দুই পক্ষের মারামারি হচ্ছে এমপি ইলেকশন নিয়ে। সাধারণ অনেক মানুষ এটা শুনে ভয় পেয়ে যায়, সামনে এগোনোর সাহস কেউই করল না। গাড়ি নিয়ে চলে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাই যে যার গাড়ির ভেতর চুপচাপ সামনে কি হচ্ছে তা তামাশা দেখে যাচ্ছে। এক সময় মারামারি থেকে তীব্র ঠাস ঠাস শব্দ শোনা যায়। এটা কোনো সাধারণ শব্দ নয়, গুলির শব্দ। ওখানে থাকা প্রায় মানুষই দোকানপাট বন্ধ করে যে যার বাড়ির উদ্দেশ্যে জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রায় অনেক মানুষ চলে যাওয়াতে জায়গাটা পুরো জনশূন্য হয়। তখন গাড়ির ডিকির উপর উঠে পায়ের উপর পা তুলে আরিশ বলল, এত বছরও আমাকে চিনলি না, সোজা আমার সাথে পাঙ্গা নিতে চলে আসলি। বিরোধী দলের নেতৃত্বের ছেলে আমান শিকদার বলল, দেখ আরিশ খান, তুই এত বছর দেশে ছিলি না, তাই আমাদের সম্বন্ধে তোর আইডিয়া নেই। এইবার ইলেকশনে আমরাই বিজয়ী হব, আর এতে কোনো বাধা আসলে তাকে ওর বাকি কথা শেষ করতে না দিয়ে আরিশ গাড়ির ডিকির উপর দুপা উঠিয়ে আসন দিয়ে বসে বলল, তা আমি তো এত বছর দেশে ছিলাম না, তখন কেন তোরা এমপি হলি না?
তখন হতে পারিনি, হইনি, এখন হব। তোদের মনে সন্দেহ হয় না কিভাবে প্রতি বছর আমার বাবার নেতা পদদল থেকে চেঞ্জ হচ্ছে না? মানে আরিশ খান যে কাজে নামে তা সফল করেই ছাড়ে। আর ক্ষমতা ক্ষমতা খেলা, এটা আমার ছোটকালের নেশা। তোদের মতো চেলাপেলারা পারে শুধু বাড়তি ঝামেলা করতে। আরিশ খান, তুই কি আমাদের ভয় দেখাতে চাচ্ছিস? তোর কি মনে হয় শুধু ভয়? তাহলে কি তোদের নিয়ে আসা এতগুলো মানুষের উড়িয়ে দিতাম? এমন কিছুটা ভয় পাই। আরিশকে হাতের বন্দুকটা গোল গোল ঘোরাতে দেখে তবুও ভয়কে আরিশকে বোঝাতে না দিয়ে বলল, দেখ আরিশ খান, আমাদের কাজ আমাদের করতে দে, তাহলে আমরাও তোর পথে বাধা হব না। তুই এবার এমপি হবি? বাচ্চা নারীদের ব্যবসা করবি, তাও আমাদের খেতাব নিয়ে। আবার সেটা আমাকে জিজ্ঞেস করছিস? তোর জিভ টেনে যে এখনো ছিঁড়ে ফেলিনি, সেটাই তোর 7 পুরুষের কপাল। ভালোই ভালোই বলছি, জীবনটা অকালে হারাস না, এই পথ ছেড়ে দে। আরিশ খান, তুই এখন নেতা হোসনি, হইনি, হয়ে যাব। তুই কি দেখ, তোদের সাথে ফালতু কথা বলার টাইম আমার কাছে নেই, যে জন্য এখানে আসা। মেয়েগুলোকে ছেড়ে দে। যদি না দেই ঠুস। আমান গুলি চালানোর শব্দ শুনে নিজের শরীরের এপাশ থেকে ওপাশ দেখতে থাকে। পুরো শরীরকে চেক করে স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ও ভেবেছিল আরিশ গুলিটা ওকেই করেছে। তাই ভয়ে ভয়ে চোখ দুটো কোনো রকম আরিশের দিকে করে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নিব। যা দেখার পর যদি আরিশ খানের বালে দড়ি দিতে পারিস তাহলে দিস, এখন চোখের সামনে থেকে ফোট। আর নয়তো এবার গুলিটা মিস হবে না, ডাইরেক্ট তোর বুকে গাঁথবে। আমান একে একে মেয়েগুলোকে আরিশের গাড়িতে তুলে দেয়। তখন রাস্তাটা অনেকটা খালি থাকায় রিকশা করে জুথি তানিশা পরীক্ষা শেষ করে বাসায় আসছিল। তখন ওখানে এক জায়গায় অনেক মানুষকে দেখে রিকশা থামিয়ে জুথি যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। গিয়ে চোখে পড়ে আরিশ পিস্তল হাতে গাড়ির ডিকির উপর বসে আছে। এটা দেখে আশপাশটা আর একটু তাকিয়ে দেখলো অনেক লোককে দেখে। মনে মনে এটা ভাবে বজ্জাত আরিশটা আবার কি কাণ্ড ঘটালো। তাই কৌতূহল নিয়ে ছুটে আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই যে আপনি এখানে কি করছেন, আর আপনার হাতে এটা কি? আরিশ জুথিকে এই স্থানে মোটেও আশা করেনি। একবার জুথির দিকে তাকিয়ে পর মুহূর্তে মাথাটা কাত করে আমানকে দেখলো। শকুনের দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরিশ আবারও জুথির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে ভাকা হেসে আমানের উদ্দেশ্যে বলল, তোরা না কতগুলো মেয়েকে পাচার করতে চাচ্ছিলি? দেখ, আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখ তো, মনে হচ্ছে একদম পিওর ভার্জিন। তোরা এই মেয়েটাকে বরং পাচার করতে পারিস। জুথি এটা শুনে দুপা পিছিয়ে যায়। একবার আরিশের দিকে তো একবার আমানের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, আমি তো এখানে শুধু কি হয়েছে দেখতে এসেছিলাম, তাই বলে এখন আমাকে পাচার করে দিবেন? মুখটা ছোট করে আমান জুথির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। আসলে মেয়েটার সাথে আরিশের কোনো সম্পর্ক আছে কিনা, তাই আরেকটু বিষয়টা বোঝার জন্য ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে আরিশ খান কোনো মেয়েকে নিজে থেকে পাচার করার কথা বলেছে, ফিরিয়ে দেয় কিভাবে? জুথি আরেকটু আরিশের কাছে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলতে নিল, ভাইয়া, আমি আপনার
ঠাস। আপনি আমাকে মারলেন। দুই চোখ থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। আয়ান, এই মেয়েকে আমার সামনে থেকে বিদায় কর, আর নয়তো এখানে আরও একটা লাশ পড়বে। আয়ান দৌড়ে জুথির কাছে এসে ওর এক হাত ধরে রিকশার দিকে যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানেই ঝামেলা সেখানেই তোকে কেন আসতে হবে? নিজেও মরবি, সাথে আমাকেও মারবি। কিন্তু ভাইয়া উনি... একদম চুপ কর, এখানে বসে আর একটা কথাও যেন তোর মুখ থেকে না শুনি। গাড়ি করে দিচ্ছি, সোজা বাড়ি যাবি। যদি আর কথা বাড়ালো না, কান্না করতে করতে তানিশার সাথে গাড়িতে উঠে বসলো। ঠিকই আছে, তুই ওখানে গেছিলি কেন? তোকে নিষেধ করেছিলাম না? তানিশা, আমি কি বুঝেছিলাম ওখানে উনি ছিল? নাক টেনে টেনে, তুই তো কিছুই বুঝিস না। দুটো খাস, তারপর তোর শিক্ষা হয়। আমি না হয় একটু ভুলই করেছি, তাই বলে উনি আমাকে মারবেন? তানিশাকে চুপ করে থাকতে দেখে জুথিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। সারাদিন পর পার হয়ে গেল, ছেলেটা এখনো পর্যন্ত বাসায় ফিরল না। ফোন করছি তাও ধরছে না। আপনি একটু গিয়ে দেখুন না, বললেন সানজিদা খান। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়ানকে ফোন দিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা কেউই ফোন ধরছে না। আপনি একটু ব্যবস্থা করুন না। রাদিফ তো ফিরল সেই কখন। ওকে গিয়ে বলো আমি ডেকেছি। আপনার কি মনে হয় রাদিফকে আপনার ছেলে সহ্য করতে পারে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলেও বুঝতে পারি। সে তো আমার সাথেও কথা বলে না, তাহলে কি আমার সাথে আসবে? কিছুটা রাগী কণ্ঠে, বারবার আপনি এক কথা বলছেন কেন? আপনি যেচে গেছেন আমার ছেলেটাকে একবারও মানানোর জন্য। আমার ছেলেটা একটু রাগী, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলেকে মানাতে যাবেন? সেদিন কি ওনার ছেলের কথা উনি শুনেছিলেন? একদমই শোনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেকে শাস্তি দিয়েছিলেন। ওনার মনে পড়েন সেদিনের কথা। 7 বছর আগে রাদিফ জুথি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে আয়ান, ইভা, ফারি ও রোদ ছিল। মনি 3 বছরের থাকায় সে নিজের মায়ের কাছেই ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বললেন মুখ রাদিফের দিকে বোতলের মুখ রাদীপের দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদে ঘুরতে হবে। ব্যাস, ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদিফ জুথির কাছে এসে ওকে কোলে তুলে নেয়, কারণ রাদিফ ওখানে সবার থেকে ওকে বেশি পছন্দ করত। তাছাড়া আরও বড় কারণ, ও সবার ছোট ছিল। 10 বছরের ছিল জুথি, 11 বছরের ছিল ফারি, 10 বছরের ছিল জুথি, 11 বছরের ছিল ফারি, 13 বছরের ছিল ইভা, 14 বছরের ছিল রোদ, 16 বছরের ছিল আয়ান, আর রাদীপ ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী রাদীপ জুথিকেই বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই আরিশ ও সাদে আসে। ওরা সবাই সাদে আসে এটা শুনে সাদে আছে এটা শুনে এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরবির করে গিয়ে রাদিফের কোল থেকে থাবা মেরে জুথিকে নামিয়ে ওখানে বসেই জুথির দুগালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। ওর হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে এসে সোজা ওর রুমে নিয়ে যায়, গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হোস? বোন হয়তো কান্না করে। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আর আমার সম্পর্কে কি হয়? কেন ভাই বোনের? আরিশের এমনিতেই মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে জুথির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হই তোর। বিয়ে হয়েছে না তোর? তাহলে পরপুরুষের সাথে কি তোর? কেন ওর কোলে উঠেছিস? আমি কি ইচ্ছে করে উঠেছি? হিসকি দিয়ে কথাটা বলল।
তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? আমাকে মারবেন না, সত্যি বলছি আর কোনো দিন রাদীপ ভাইয়ের কোলে উঠব না, করব না, যাব না, খাবো না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা ঝালাফালা হয়ে গেছে, কিন্তু আজ আর আমি তোর এই কথাই ভুলছি না। আজ তোকে এমন শাস্তি দিব যা তোর তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে কথাগুলো বলল। যুথি আরিশের কঠিন কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনাকে আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ এইখান থেকে আমাকে যেতে দিন। আরিশ যুথির কান্নায় পাত্তা দিল না, নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট টেবিলের ড্রয়ার খুলে দাঁড়ালো, কিছু একটার মতো বের করে ডান হাত দিয়ে বাম হাতের আঙুলের উপর এপিট ওপিট করে বাঁকা হাসলো, আর চোখে যুথির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে যুথি ভয় পেয়ে আরও দুপা পিছিয়ে গিয়ে বলল, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করব বলে দিলাম। ও আচ্ছা তাই তো, ডাক না, দেখি কে আজকে তোকে আমার হাত থেকে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সবসময় এমন করেন কেন? আয়ান ভাইয়া ও তো আমার ভাই হয়, রাদীপ ভাইয়ের মতো। কই, আয়ান ভাইয়ের সাথে খেললে কথা বললে তো আপনি এমন করেন না, নাক টেনে টেনে। আরিশ সব কথা শুনল, তবে ওর কানে একটা কথাই বারবার বাজলো, ওনার সাথে শব্দটা। তাই তেড়ে গিয়ে পরপর দুটো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাদীপের মতো স্যাঁচড়াকে উনি বানানো, তাই না? তোকে তো আমি। আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, ওই বালে তোকে কোলে নিয়েছিল তাই না? তোর কোমর, তোর পেট, ওই নরম হাত স্পর্শ করেছিল তাই না? ঠিক আছে, তোর যেই যেই জায়গা স্পর্শ করেছে তোর সেই সব জায়গা আমি ছিন্ন ভিন্ন করে দিব। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু যুথির পেটের কাছের জামাটা ছিঁড়ে হাতের ধারালো ব্লেড দিয়ে পোজ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝর করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভব করতেই যুথি চিৎকার করে ও মা, বড় আব্বুকে ডাকছে। ছোট হাত দিয়ে পেটের কাটা জায়গায় চেপে ধরে অনবরত জোরে জোরে কান্না করছে। যুথি চিৎকার শুনে রাদীফের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষ আরিশের বন্ধ দরজার সামনে জড়ো হয়। ভিতর থেকে যুথির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বললেন, আরিশ দরজা খোলো, মৌকে বের করো, ও চিৎকার করে কান্না করছে। আরিশ তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি সাফওয়ান খান ও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরিশ দরজা খুলল না, বরং যুথির পেটে পোষ দিয়েও শান্তি হয়নি ওর। পরপর দুটো পোষ বসায় যুথির পেটে। আবারও চিৎকার করে শুয়ে আরিশ যুথির আবারও চিৎকার শুনে আরিশ ড্রয়ার থেকে টেপ কস বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে যুথির চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখন আগুনে পোড়াবো। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে যুথির জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। ওর মুখে টেপ থাকায় কোনো কথা বলতে না পারায় শব্দ করে আরিশকে বোঝানোর চেষ্টা করলো সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উন্মাদের মতো লোহা ম্যাচ দিয়ে গরম করে যুথির হাতের তালুতে চেপে ধরে। যুথি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। যুথির অসহায় চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। এক সময় মুখে টেপ লাগানো থাকার পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকে সর্দি আটকে যায় কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যান্ডেজ ছেড়ে দিয়ে
সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলে আরিশ তার মৌয়ের রক্তাক্ত শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরে। ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো মাখো হয়ে গেছে। ওর রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয় যখন দেখে তার মৌয়ের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। আরিশ জুথির মুখ থেকে কস্টেপটা খুলে দেয়। ওভাবে কিছুক্ষণ তাকায় আদলের দিকে। তখন নিবে যাওয়ার রাগটা যেন আবারও মাথায় টনক নড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকেই মার খেতে হয়। আজ রক্তাক্ত হলো ওর জন্য, এর মাসুল ওকেও দিতে হবে। ওর ফোঁস করার মধ্যে দরজা ধাক্কানোর শব্দটা আরও তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোনা যাচ্ছে, আরিশ মেয়েটাকে মারিস না। একসময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে জুথির আম্মু, আরিশের আম্মু, রাদিফের আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সানজিদা খান জুথির বেহাল অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশকে পরপর দুটো ঠাটিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আরিশের ভাবান্তর হলো না। ক্রোধ নিয়ে তখনও রাদিফের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান খান ওই রুমে আর দাঁড়ালেন না, জুথিকে কোলে নিয়ে হাঁটলেন হসপিটালের উদ্দেশ্যে। ওনার সাথে আয়ানও গেল, সাথে রাদিফও গেল। ওরা যাওয়াতে জুথির আম্মু চোখের পানিটা মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখেই পানি, শুধু পানি নেই আরিশের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চেঁচিয়ে বললেন, তুমি কি জানোয়ার? ওইটুকু মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি করবে? আরিশ, তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করছো? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের দামড়ার সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি তার সব কিছুর লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটা আদৌ বাঁচবে কি না। আর আজ যদি ওর কিছু হয়ে যায় না আরিশ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথা শুনল, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই ওভাবে নিচের দিকে তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পরপুরুষের কোলে উঠবে? কেন পরপুরুষের দিকে তাকাবে? ও কেন রাদিফের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদি ও সেটা না করে, পরপুরুষের সাথে হেসে কথা বলে, তো এর চেয়েও খারাপ অবস্থা হবে। ওকে এই পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে, আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরবো। আর আমাদের মাঝে যদি থার্ড পারসন ঢোকার চেষ্টা করে, তো তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করব। বলে সানজিদা খান কে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয় পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটা টিকটিক করে পার হয়ে গেছে ঘণ্টাখানিক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন এসে জুথির জ্ঞান ফিরেছে। এখন সে খানিকটা সুস্থ, বিকালের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার মৌকে আনতে চলে গেছে হসপিটালে। আরিশকে হসপিটালে জুথির কেবিনের দিকে যেতে দেখে সাফওয়ান খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমি নিতে এসেছি, এখানে আমাকে কে আসতে বলবে? ওকে নেওয়ার হলে আমরা নিব, তুমি চলে যাও। আরিশ ওর বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর
সামনে রাদিফ এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো সালার বস্তা আমাকে আমার মৌয়ের কাছে যেতে আটকাবে? গম্ভীর কণ্ঠে, দেখ আরিশ, এখানে সিন ক্রিয়েট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাদিফের কথাটা বলতে দেরি, কিন্তু রাদিফের গায়ে হাত তুলতে দেরি হলো না। এক সময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদিফের ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিল না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানে মানুষরা দুজনকে দুদিকে টেনে নিয়ে যায়। তখনও আরিশ রাদিফের দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। সাফওয়ান খান রাগে গজগজ করতে করতে আরিশের গালে থাপ্পড় লাগান সজোরে। আরিশের দিকে তাকিয়ে ফোঁসফোঁস করতে করতে বললেন, আর কি কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার শান্তি হচ্ছে না। আরিশকে আরও কঠিন কিছু কথা শুনিয়ে উনি রাদিফের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিনের হলেও তো তার বড় হয়, আর আরিশ তো তোমার 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরা পাগল নও। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যে আরিশ লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে জুথির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্লাইন লাগানো। আরিশ জুথির হাতের স্লাইনের পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এই সব বালসাল পরে তোকে এখানে থাকতে হবে না। চল তুই আমার সাথে এখান থেকে, এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জুথিকে পাজা কোলে তুলে হনহন করে হাঁটতে শুরু করে। সাফওয়ান খান, রাদিফ, আয়ান সবাই দেখল আরিশের সাইকোগিরি, তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সাফওয়ান খান দমেও যাননি। মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বলে। সন্ধ্যাবেলায় চারপাশ শুনশান নিরিবিলি। আজ খানবাড়িতে কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারো মুখে থেকে কোনো কথা বের হচ্ছে না। তখন আরিশ ওভাবে জুথিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকেই আর ঢুকতে দেয়নি। তার এক কথা, যখন তার বউ রাদিফের সাথে খেলে তখন বাড়ির সব থাকে কোথায়? তখন যদি সবাই তার বউকে রাদিফের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো তার এই বউটাকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর রাদিফ, তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বাঁ পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার মৌয়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়। তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার মৌয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবনার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্ত লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং গল্প শেষে গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।